বাংলাদেশের ইতিহাসে এর আগেও জোরপূর্বক গুমের মতো ঘটনা ঘটেছে। তবে শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর যেই বিপুল আকারে গুম কর্মকাণ্ড চালানো হয়েছে তা ছিল ভয়াবহ। তাই দেশে গুমের আইনি কাঠামোর ওপর আলোচনা করাটা জরুরি, যাতে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং সরকারকে ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান করতে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তুলে ধরা যায়। অপহরণ ও গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 14 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেয় এই সংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের হত্যা ও মৃতদেহ গুমের জন্য বুড়িগঙ্গা নদী, কাঞ্চন ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এলাকাগুলো বেছে নেওয়া হতো। গুম হওয়া ব্যক্তিদের দুটি পন্থায় খালাস করা হয় তাদের হত্যা করা হতো অথবা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে বিচারের আওতায় নিয়ে এসে খালাস করা হয়। তবে খুব কম মানুষই কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন। অনেক ভুক্তভোগীরা অভিযোগ করেছেন শারীরিক নির্যাতন, জিজ্ঞাসাবাদ এবং আয়না ঘরের মতো বন্দি শিবিরে দীর্ঘ সময় ধরে আটক থাকার পর তারা কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন না বলেই মুক্তি পেয়েছেন। এইসব অবৈধ গুম অপহরণকে ঢাকার জন্য ভুক্তভোগীদের বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতো। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কমিশনের হাতে এমন কিছু রিপোর্ট এসেছে যেখানে কার্যকর হত্যা পরিকল্পনাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, যেই সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে মৃতদের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে ও তাদের দেহগুলো সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এটি সামরিক কর্মকর্তাদের ব্যবহৃত সাধারণ পদ্ধতি ছিল। বিশেষ করে যারা র্যাবে কর্মরত ছিলেন তারা নিশ্চিত করতেন যে দেহগুলো নদীতে ডুবেই থাকবে। আর হত্যা ও দেহ গুম করার স্থানগুলোর মধ্যে রয়েছে বুড়িগঙ্গা নদী, কাঞ্চন ব্রিজ এবং পোস্তগোলা ব্রিজ ইত্যাদি। এছাড়া এই ধরনের কার্যক্রম চালানোর জন্য পোস্তগোলা ব্রিজের নিচে একটি নৌকাও রাখা ছিল। জানা যায়, নৌকাটি সুন্দরবনে একটি জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয়। অপহরণ ও গুমের কার্যক্রম চালাতে এই বিশেষ নৌকাটি ব্যবহৃত হতো। এইসব হত্যাকাণ্ডে সক্রিয় অংশীদার ছিলেন র্যাবের কর্মকর্তারা। এই বিষয়ে কমিশন সাক্ষী হিসেবে র্যাবের ব্যাটালিয়ন কমান্ডারের কথা উল্লেখ করেছে। ওই কর্মকর্তা কমিশনকে জানিয়েছেন, তৎকালীন র্যাব ইন্টেলিজেন্স উইং এর প্রধান সেই সময় একটি ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন। সেখানে সেশনের শুরুতেই দুই ব্যক্তিকে কিভাবে ব্রিজের ওপর গুলি করে হত্যা করা হয় তার বর্ণনা দেন তিনি। কমিশনের প্রতিবেদনে বলা হয়, এক আটককৃতের মরদেহ রেললাইন পর্যন্ত নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এক সেনা কর্মকর্তাকে। যতক্ষণ না পর্যন্ত একটি ট্রেন এসে তাকে গুড়িয়ে না দিয়ে যায় ততক্ষণ তাকে সেখানেই অপেক্ষা করতে বলা হয়েছিল। গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়, এটি স্পষ্ট যে গুম মৌলিক মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘন করে, ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায্য সুরক্ষা এবং স্বাধীনতা থেকেও বঞ্চিত করে। এইসব ঘটনাগুলো গুমের মাধ্যমে যেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয় তা হচ্ছে আইনি সুরক্ষার অধিকার এবং আইনের সামনে একজন ব্যক্তি হিসেবে সমান স্বীকৃতির অধিকার, যা ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীরা তাদের জীবন ধারণের অধিকারও হারিয়ে ফেলেন, কারণ গুম প্রায়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা অনির্দিষ্টকালীন আটককরণের একটা কারণ হয়ে দাঁড়ায়। মৌলিক স্বাধীনতাগুলো, যেমন ধরেন চলাচলের স্বাধীনতা, বক্তৃতা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা এবং একত্রিত হওয়ার এবং ধর্ম পালন করার স্বাধীনতা, তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা ভুক্তভোগীদের আরো মানবতাবোধহীন করে তোলে। বাংলাদেশে বর্তমানে গুমের অপরাধের জন্য কোনো বিশেষ আইনগত বিধান নেই। তবে বেআইনিভাবে আটকে রাখা এবং বেআইনিভাবে বন্দী রাখা, এছাড়া অপহরণ, গুম, দাসত্ব, জোরপূর্বক শ্রম এই সম্পর্কিত অপরাধগুলো 1860 সালের দণ্ডবিধিতে উল্লেখ আছে। 1898 সালের ফৌজদারি কার্যবিধি এইসব অপরাধের সঠিক তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রক্রিয়া বর্ণনা করেছে। 2024 সালের 29 আগস্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড
ডিসঅ্যাপিয়ারেন্সের সদস্য পদ গ্রহণ করে। এই চুক্তির একমাত্র সদস্য দেশ হিসেবে বাংলাদেশ এখন গুম প্রতিরোধ, এই ধরনের অপরাধের জন্য অদণ্ডিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং গুমের অপরাধকে তার দেশীয় আইনে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বাধ্য থাকবে। চুক্তির ধারা 4 অনুযায়ী এই বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত রয়েছে। আরও কিছু বাধ্যবাধকতার মধ্যে রয়েছে সঠিক তদন্ত নিশ্চিত করা, ভুক্তভোগীদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রক্ষা করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং দ্রুত, ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা। চুক্তিতে ক্ষতিপূরণের অধিকার বিশেষভাবে উল্লেখ রয়েছে, যার মধ্যে ভৌত ও নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করে এবং যেখানে প্রযোজ্য সেখানে অন্যান্য ক্ষতিপূরণের উপায়গুলো হলো পুনরুদ্ধার, পুনর্বাসন, সন্তুষ্টি, যার মধ্যে মর্যাদা এবং খ্যাতি পুনরুদ্ধার অন্তর্ভুক্ত এবং পুনরাবৃত্তির প্রতিশ্রুতিও এখানে রয়েছে। কনভেনশনের সদস্যপদ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এই নীতি ও কর্তব্যকে আইনি ও নৈতিকভাবে গ্রহণ করেছে, যাতে ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য ন্যায্যতা নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এই ধরনের গুমের ঘটনা প্রতিরোধের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশে গত 15 বছর ধরে প্রশিক্ষিত পেশাদাররা ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক গুমের একটি সিস্টেম তৈরি করে রেখেছিলেন, যা চিহ্নিতকরণ এবং দায় এড়াতে পরিকল্পিত ছিল বলেই প্রতিবেদনে বলা হয়। এই সিস্টেম কয়েকটি স্তরের অপারেশনাল জটিলতা ছিল, যার মধ্যে কাউকে গোপনে জোর করে তুলে নেওয়া, নিরাপত্তা বাহিনীর মধ্যে পুরো এলাকা জুড়ে ক্ষমতার একটা অপব্যবহার করা এবং অপহরণ, আটক, দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা ইত্যাদি। ভুক্তভোগীদের নিয়মিতভাবেই তাদের চোখ বেঁধে রাখা হতো এবং আটককারী বাহিনী তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে চাইতো না। এই ব্যবস্থাগুলো দায় এড়ানোর জন্যই তৈরি করা হয়েছিল। তবে বিভিন্ন প্রমাণ থেকে দেখা যায় যে এটি কোনো অনিচ্ছাকৃত কিংবা বিচ্ছিন্ন কর্মকর্তাদের কাজ নয়, বরং এটি একটি কমান্ড কাঠামো দ্বারা সুপরিকল্পিতভাবে সাজানো ছিল। উদাহরণস্বরূপ বলা যায়, নারায়ণগঞ্জে র্যাব 11 এর আটক সেলগুলোর কাঠামো চট্টগ্রামের র্যাব 7 এবং মোহাম্মদপুরের র্যাব 2 এর সাথে প্রায় একই রকম ছিল দেখতে। এই ধরনের সামঞ্জস্য কেন্দ্রীয় পরিকল্পনা এবং তদারকি নির্দেশ করে। নিরাপত্তা বাহিনীর কর্মীদের সাক্ষাৎকারে আরও প্রমাণ পাওয়া গেছে যে এখানে একটি কমান্ড কাঠামো ছিল। নিম্ন পদস্থ কর্মকর্তারা প্রায় তাদের আটক করা ব্যক্তির পরিচয় জানতেন না। বিপরীতে কমান্ডারদের সাক্ষাৎকারে নিশ্চিত হওয়া গেছে যে তারা তাদের অধীনস্থদের কর্মকাণ্ডে স্পষ্ট নিয়ন্ত্রণ রাখতেন এবং কমান্ড কাঠামো 1 দশক এবং তারও বেশি সময় ধরে অটুট ছিল। যেহেতু বাংলাদেশের জোরপূর্বক গুমের সিস্টেমটি বিশেষভাবে গোপন রাখার জন্য পরিকল্পিত ছিল এবং এর মধ্যেই অপারেশনাল বিভাজন ছিল, তাই কমান্ডের কাঠামোর মধ্যে অপরাধীরা যুক্তি দিতে পারেন যে তারা নির্দিষ্ট কার্যক্রমে, যেমন অপহরণ বা আটক, সরাসরি অংশগ্রহণ করেননি বা তারা ভুক্তভোগীদের বন্দী করার বা তাদের ভাগ্যের বিষয়ে খুব একটা জানতেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1952 সালের সামরিক আইনে গুম বা অপহরণকে অপরাধ হিসেবে স্বীকৃত করা হয়নি এবং এটি অপরাধীদের দায়কে স্বীকৃতিও দেয় না। উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কমান্ড বা সুপিরিয়র দায়িত্ব থেকে মুক্তি পেতে বিদেশে চলে যাওয়াকে নিরাপদ বলে মনে করতেন। তারা বিদেশি বিচার ব্যবস্থার জটিলতার কারণে বিচার থেকে মুক্তি পাবেন বলে ধরে নিতেন। এমন পরিস্থিতিতে কয়েকজন অপরাধীকে চিহ্নিত করেছে গুম কমিশন। ইতিমধ্যেই যাদেরকে কমিশন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা নিখোঁজ করার অপরাধ, এই সম্পর্কিত অপরাধের জন্য প্রাথমিকভাবে দায়ী মনে করা হয়, যেই তালিকায় শেখ হাসিনাও অন্তর্ভুক্ত রয়েছেন।